যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আজ সকাল 11টায় যখন আমি আপনাদের সামনে বসছি, তখন মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সের দাবার বোর্ডে এমন কিছু চাল চালা হচ্ছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিশাল খবর নিয়ে কথা বলবো, যা আপনাদের প্রায় প্রত্যেকেরই এই মুহূর্তে জানা অত্যন্ত জরুরি। প্রথমত, ফ্রান্সে চলা G7 সাবমিট থেকে ডোনাল্ড ট্রাম্প এমন এক হুমকি দিয়েছেন আজ, যা প্রমাণ করে পশ্চিমাদের মুখে রাম নাম থাকলেও বগলে থাকে ছুরি। তিনি আবারও ইরানে বোমা বর্ষণের কথা বলেছেন, এবং দ্বিতীয়ত, সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন ওই স্বয়ং ট্রাম্প, যিনি নিজের মুখেই এক্সপোজ করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বা ইউএইকে। এতদিন যারা পর্দার আড়ালে থেকে খেলছিল, আজ তাদের আসল রূপ আপনাদের সামনে চলে আসবে। আমরা জানবো কিভাবে আরব বিশ্বই আসলে পশ্চিমাদের প্রক্সি হয়ে কাজ করছে। তাহলে আসুন খবরের পিছনের আসল খেলাটা বিশ্লেষণ করা যাক। দর্শক, শুরুতেই ট্রাম্পের সেই বিতর্কিত স্টেটমেন্টের দিকে আমরা নজর দিই। ফ্রান্সে G7 ভুক্ত দেশগুলোর বৈঠক চলছে, আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা পুরো বিশ্বের শান্তি প্রক্রিয়ার জন্য একটা বিশাল অসহনীয় সংকেত। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে এই যে চুক্তিটা হচ্ছে, এটা কোনো চূড়ান্ত চুক্তি নয়, এটা কেবলই একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU। ট্রাম্পের ভাষায়, যদি এই চুক্তি আমার পছন্দ না হয় অথবা তারা যদি আমাদের শর্ত অনুযায়ী না চলে, তবে আমি আবারও তাদের উপর বোমা ফেলা শুরু করব, ঠিক তাদের মাথার উপর বোমা ফেলব। দেখুন, এখানেই পশ্চিমাদের আসল হিপোক্রেসি লুকিয়ে আছে। এই তো মাত্র গতকালই ট্রাম্প বলেছিলেন যে বর্তমান রিজিমের সাথে তাদের চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, আর আজকেই তিনি আবার বোমা বর্ষণের হুমকি দিচ্ছেন। এটা কি ভাই সমুদ্র সৈকতে বাচ্চাদের বালির ঘর বানানোর খেলা চলছে, যে ঘর বানালাম, পছন্দ হলো না তো লাথি মেরে আবার ভেঙে দিলাম? এটা কি তাই? এখানে সাধারণ মানুষের জান যাচ্ছে, নিরীহ বেসামরিক নাগরিকদের রক্ত ঝরছে, আর একজন রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন যে তার মেজাজ মর্জি অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন কখন বোমা মারবেন আর কখন মারবেন না। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা বলার কারণেই গ্লোবাল মার্কেট মুহূর্তের মধ্যে প্যানিক করে এবং বিশ্ব অর্থনীতিতে একটা ক্রাইসিস তৈরি হয়। এক হাতে তারা বলছে আগামীকাল শুক্রবার জেনেভাতে সমঝোতা সই হবে, অন্যদিকে তারা সামরিক আগ্রাসনের হুমকি জিইয়ে রাখছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটাই আসলে আমেরিকান ফরেন পলিসির আসল চেহারা। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্প যখন এই ধরনের কথা বলছেন, তখন এর পেছনে অন্য একটা শক্তি কলকাঠি নাড়ছে, আর সেই শক্তিটা হলো ইসরায়েল। নেতানিয়াহু সরকার প্রথম দিন থেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এই শান্তি চুক্তিটা কোনোভাবেই আলোর মুখ না দেখে। তা তো আপনারা জানেন, তাই না? তারা চায় পুরো মধ্যপ্রাচ্য আগুন জ্বলুক, আর সেই সুযোগে তারা লেবাননের দক্ষিণ অঞ্চলে এবং গাজায় তাদের সামরিক আগ্রাসন চালিয়ে যাক। মাঝে মাঝে দেখলে মনে হয় কিছু সাইকো কিলার থাকে না, যারা মানুষ খুন করে এক ধরনের বিকৃত আনন্দ বা প্লেজার পায়। ইসরায়েলের আচরণ ঠিক সেরকমই হয়ে দাঁড়িয়েছে আজ। তারা যখন লেবাননের দক্ষিণ অঞ্চলে বা গাজার বেসামরিক এলাকাগুলোতে বোমা মারে, যখন স্কুল, হাসপাতাল বা ছোট ছোট শিশুদের টার্গেট করে, তখন মনে হয় তারা যেন এটা থেকে এক ধরনের তৃপ্তি পাচ্ছে। আপনারা কি জানেন? না জানলে রিপোর্ট দেখে নিন। গতকালও তারা লেবাননের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের একটাই টার্গেট, যে কোনো মূল্যে এই সমঝোতাকে বেচতে দেওয়া, কারণ চুক্তি হলে তাদের এই একচেটিয়া আগ্রাসন বন্ধ করতেই হবে। আচ্ছা, এবার আসুন সেই সমঝোতা সড়কের দিকে, যার কিছু এক্সক্লুসিভ পয়েন্ট মার্কিন মিডিয়া এক্সিওসের মাধ্যমে ফাঁস হয়েছে। দর্শক, এই পয়েন্টগুলো বিশ্লেষণ করলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে।
প্রথম পয়েন্টে বলা হয়েছে আমেরিকা এবং ইরান তাৎক্ষণিক এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। দ্বিতীয়ত, উভয় দেশ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে। এর মানে হলো ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন বা তারা কার সাথে কি ব্যবসা করবে বা করবে না, এসব বিষয়ে আমেরিকা আর নাক গলাবে না, যা এতদিন তাদের অন্যতম প্রধান হাতিয়ার ছিল। আচ্ছা, তৃতীয়ত, আগামী 60 দিনের মধ্যে এই MOUটিকে একটি চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করা হবে, যা পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ করানো হবে, যাতে এটা আইনিভাবে আরও শক্তিশালী হয়। আচ্ছা, চতুর্থত, আমেরিকা ওমান সাগর এবং হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ তৈরি করেছিল এবং যেখান থেকে তারা সামরিক চাপ প্রয়োগ করত, সেটা তারা পুরোপুরি প্রত্যাহার করবে। আর এর প্রমাণ হিসাবে আমরা দেখছি যে গত 24 ঘন্টায় আমেরিকা কোনো জাহাজে হামলা করেনি এবং 4 থেকে 5টি ইরানি তেলের ট্যাঙ্কার নির্বিঘ্নে সেখান দিয়ে পার হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, পঞ্চম পয়েন্টে কি বলা হয়েছে? পঞ্চম পয়েন্টে বলা হয়েছে ইরান আগামী 60 দিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে সম্পূর্ণ নিরাপদ পথ তৈরি করে দেবে। মানে যুদ্ধের আগে যে প্রতিদিন 100 থেকে 130টা জাহাজ সেখান দিয়ে যেত, ইরান সেই আগের অবস্থায় বাণিজ্য ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে এবং সমুদ্রে যে ওই বারুদ বিছানো আছে মাইন, সেই মাইনগুলো যে বসানো হয়েছিল, যার ম্যাপ শুধুমাত্র ইরানের কাছেই আছে, সেগুলো ইরান নিজেই পরিষ্কার করবে। আচ্ছা, এর পাশাপাশি ইরান এবং ওমান বসে ঠিক করবে যে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য কি ধরনের টোল বা ফি আদায় করা হবে, যা সরাসরি তাদের অর্থনীতিতে একটা বড় বুস্ট দেবে। তবে দর্শক, এই যে MOU এর সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্রুশিয়াল পয়েন্টটি হলো 7 নম্বর পয়েন্ট। বলা হয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো মিলে ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন একটি পরিকল্পনা তৈরি করবে। এখন আপাত দৃষ্টিতে এটা ইরানের জন্য বিশাল একটা বিজয় মনে হলেও জিওপলিটিক্সের বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলছি, এখানে একটা বড় সড়ো ফাঁদ লুকিয়ে আছে, হয়তো এখনো আমরা দেখতে পাচ্ছি না। এই $300 বিলিয়ন প্রজেক্টের মাধ্যমে পশ্চিমা কোম্পানিগুলো, বিশেষ করে আমেরিকান বা ইসরায়েলি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ইরানের অর্থনীতিতে ঢুকে পড়ার একটা চেষ্টা করতে পারে। তারা চাইবে এই বিনিয়োগের ছদ্মবেশে ইরানের ভিতরে নিজেদের প্রভাব, প্রতিপত্তি এবং একটা অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। যদিও আমেরিকা প্রতিশ্রুতি দিচ্ছে যে 60 দিন পর তারা ইরানের উপর থেকে সব বড় বড় নিষেধাজ্ঞা তুলে নেবে, যা ইরানের অর্থনীতিকে বিশাল একটা স্বস্তি দেবে। তবুও দর্শক, আমি বলবো এই পশ্চিমা বিনিয়োগের ফাঁদ থেকে ইরানকে খুব সাবধানে পা ফেলতে হবে। এই প্রসঙ্গে ইরানের স্পিকার গালিবাফ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এখন সময় এসেছে সংঘাত থেকে সরে এসে অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার। তিনি বলেছেন, আমাদের এখন দেশের মানুষকে অর্থনৈতিক চাপ থেকে বের করে আনতে হবে এবং দেশকে আবারও নতুন করে গড়ে তুলতে হবে, কারণ বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের মুদ্রাকে ধ্বংস করেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাই ইরান এখন কিছুটা ট্যাকটিক্যাল পিছু হটে নিজেদের অর্থনীতিকে মজবুত করতে চাইছে। আর এই কারণেই আগামী শুক্রবার জেনেভাতে এই MOUতে গালিবাফের সিগনেচারও থাকার কথা রয়েছে। আচ্ছা, এবার আসি আজকের সবচেয়ে বড় এবং চমকপ্রদ খবরে, যেখানে হলিউডের থ্রিলার সিনেমার মতো শেষ দৃশ্যে এসে আসল ভিলেনের মুখোশ খুলে গেছে। এই গল্পে সেই মুখোশধারী ভিলেনটি হলো UAE বা সংযুক্ত আরব আমিরাত। দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন, যে কোনো ক্রাইসিসের সময় কিছু লোক থাকে যারা সামনে এসে খুব মায়া কান্না কাঁদে, বিরাট বন্ধুত্বের দেখায়, আর পেছন থেকে তারাই আসলে পিঠে ছুরি মারে। UAEর চরিত্রটা ঠিক এরকমই। ডোনাল্ড ট্রাম্প নিজেই আজ UAEকে পুরো এক্সপোজ করে দিয়েছেন। ট্রাম্প তার শিশুসুলভ ভঙ্গিতে বলেছেন, গত সপ্তাহে UAEর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ইরানের উপরে হামলা চালাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কে বোমা মারছে?
তখন জানতে পারলাম যে এটা ইউএই করছে। ট্রাম্প মোহাম্মদ বিন জায়েদকে একজন অত্যন্ত শক্তিশালী এবং লড়াকু নেতা বা গুড ফাইটার বলে প্রশংসা করেছেন। দর্শক, চিন্তা করে দেখুন, গত সপ্তাহে ইরানের বন্দর আব্বাস কেশম আইল্যান্ডের উপর যে রহস্যময় হামলাগুলো হয়েছিল সেগুলো সরাসরি ইউএইর তরফ থেকে করা হয়েছিল, এখন আমরা জানতে পাচ্ছি। আর এই কথাটা কিন্তু কোনো সাধারণ সূত্র বলছে না, বলছে খোদ আমেরিকার প্রেসিডেন্ট, তাও আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে। এতেই প্রমাণিত হয় যে আরব বিশ্বের এই দেশগুলো কিভাবে পর্দার আড়ালে পশ্চিমা এবং ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তারা মুখে আরব ঐক্যের কথা বলে আর রাতের অন্ধকারে নিজেদের প্রতিবেশী দেশের উপরই বোমা বর্ষণ করে। এই খোলসটা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে একটা বিশাল ভূমিকম্প তৈরি করবে। কটা দিন একটু অপেক্ষা করুন। এখন সবশেষে দর্শক, ট্রাম্পের প্রেস কনফারেন্সের একটা হাস্যকর কিন্তু অর্থবহ ঘটনা দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। একজন সাংবাদিক ট্রাম্পকে মনে করিয়ে দেন যে 2020 সালের জানুয়ারিতে একজন বুদ্ধিমান মানুষ বলেছিলেন ইরান কখনো কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু তারা কখনো কোনো সমঝোতাতেও হারেনি। ট্রাম্প অবাক হয়ে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিককে যে কথাটা কে বলেছিল। তখন সাংবাদিক যখন আর কি উত্তরটা দেন যে কথাটা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই বলেছিলেন, তখন ট্রাম্প হেসে উড়িয়ে দেন এবং বলেন, ওহ, আমি জানতাম তুমি এটাই বলবে। দর্শক, এই ঘটনাটা প্রমাণ করে যে পশ্চিমার নেতারা অনেক সময়ই জানেন না তারা কখন কি বলেছেন বা তাদের পলিসি আসলে কোন দিকে যাচ্ছে। তবে ট্রাম্প তার এই ব্রিফিংয়ে নেতানিয়াহু সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, বিবি একজন ভালো মানুষ, তবে মাঝে মধ্যে সে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননের নির্দিষ্ট টার্গেটগুলোতে হামলা করার ক্ষেত্রে একটু নরম হতে বলেছেন। ট্রাম্প পরিষ্কার বলেছেন, কোনো একজন মানুষকে মারার জন্য তোমাকে পুরো একটা বিল্ডিং ধসিয়ে দেওয়ার দরকার নেই। এর মানে হলো খোদ আমেরিকাই এখন ইসরায়েলের এই বেপরোয়া এবং লাগামহীন ধ্বংসযজ্ঞ নিয়ে কিছুটা বিব্রত বোধ করছে। তবে আমি আবারও বলছি, আগামী 48 ঘন্টা অত্যন্ত ক্রুশিয়াল। ইসরায়েল যদি লেবাননে তাদের এই বর্বরোচিত হামলা বন্ধ না করে, তবে ইরান কোনোভাবেই চুপচাপ থাকবে বলে মনে হয় না। এই চুক্তির খসড়াতে লেবাননের বিষয়টিও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত আছে, তাই যে কোনো মুহূর্তে হিসাব নিকাশ আবারও পাল্টে যেতে পারে। দর্শক, আমরা এখানে কোনো মন গড়া গল্প বলি না, আমরা শুধু বাস্তব ডেটা এবং নিখুঁত জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরি। তাই খবরের পিছনের আসল কূটনীতি বুঝতে আমাদের সাথেই থাকবেন। আজকে একটি সুখবর দিয়েই শুরু করি। বাংলাদেশ 150 কোটি মানুষের দেশ, ভারতকে পরাজিত করে বাংলাদেশের 16 কোটি কিংবা 17 কোটি মানুষ বিশ্বে বা দক্ষিণ এশিয়ায় 1 নম্বর অবস্থান অর্জন করেছে। ভারতীয় গবেষকদেরকে পেছনে ফেলে বাংলাদেশি গবেষকরা ঔষধ শিল্পের একটা বড় ধরনের ডাটাবেস তৈরি করেছে। এটাকে বলা হয় ফাইটোকেমিক্যাল ডাটাবেজ। দক্ষিণ এশিয়ার 700-র বেশি ওষুধ গাছের প্রায় 63,000 যৌগ সম্পর্কে একটি ডাটাবেস তৈরি করেছে বাংলাদেশি গবেষকরা, যেখানে ভারতীয় গবেষকদের তৈরি করা ডাটাবেসটি মাত্র 13,000 যৌগ সম্পন্ন। এই মেডিসিন প্ল্যান্টের ডাটাবেজের কি উপকার হবে বাংলাদেশের, কি সুবিধা হবে বাংলাদেশের অর্থনীতির, সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এই লাইভের কিছুক্ষণ পরে। আরো কয়েকটি ব্রেকিং সংবাদ আছে, সেগুলো জানিয়ে আসি। প্রথমত, আমরা সকালের লাইভে জানিয়েছিলাম যে আবারও ইরানে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান আজকে ভোরে বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে দাঁত ভাঙা জবাব দিয়েছে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে, যদি আমেরিকা আরো সামনে বাড়তে চায় তাহলে ইরানের জবাব হবে আরো কঠিন, পরবর্তী যুদ্ধ হবে আরো বেশি রক্তক্ষয়ী। প্রিয় দর্শক, অন্যদিকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে। বিশ্বকাপের মধ্যে
পরবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে মিশর। তবে মিশরের সাপোর্টাররা বিশ্বকাপের পরবর্তী ধাপে খেলতে যাওয়ার এই আনন্দে ফিলিস্তিনকে ভোলেনি। তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে ফিলিস্তিনের পতাকাকে সাথে নিয়েই নিজেদের দেশের বিজয় উদযাপন করেছে। আমাদের কাছে সংবাদ আছে, আজকে বাংলাদেশের উত্তরাঞ্চলে 2 জন ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য ধরা পড়েছে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের ফাঁদে। কি তথ্য পাওয়া গিয়েছে তাদের কাছে সেই বিষয়ে জানাবো। তার আগে আরেকটি তথ্য দিতে চাই, ইতিমধ্যেই জেনেছেন ভারতের রাম মন্দিরে রাম দুর্নীতি ধরা পড়েছে, চুরি ডাকাতির সংবাদ ধরা পড়েছে। রাম মন্দিরে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির তৈরি করা হয়েছিল, সেখানে দায়িত্ব থাকা সেবকরা কোটি কোটি টাকা লোপাট করেছে এবং সেই সিসি ক্যামেরা তথ্য প্রমাণ সবকিছু হাতে এসেছে। সারা ভারতবর্ষের হিন্দুরা যারা রাম মন্দিরের জন্য টাকা দিয়েছিল, তারা এখন মোদি এবং যোগীকে দুষছে কাদের হাতে রাম মন্দির তুলে দিয়েছে। কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজকে 27 জুন, সবশেষ আন্তর্জাতিক সংবাদ এবং বাংলাদেশের সংবাদ নিয়ে আজকের বিশেষ লাইভ। আমরা আমরা যেটা বলছিলাম সেটা হলো, বাংলাদেশের গবেষকরা একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে যত ধরনের ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ আছে, এর মধ্যে 700 গাছের মেডিকেল প্ল্যান্টের ফাইটোকেমিক্যাল তথ্য নিয়ে একটি ডাটাবেস তৈরি করেছে। সেই ডাটাবেজে প্রায় 63,000 বিভিন্ন যৌগের উপাদানের কথা বলা আছে। যৌগ মানে একটা ঔষধ তৈরি করতে যেই কেমিক্যালের প্রয়োজন হয়, যখন দুটি বা একাধিক ঔষধি গুণসম্পন্ন ম্যাটেরিয়ালস একসাথে যোগ করা হয়, সেটা একটা নতুন কেমিক্যাল রিঅ্যাকশনে নতুন একটা যৌগ তৈরি হয়। এই ধরনের তথ্যগুলোকে একটা ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে এবং এটা পরবর্তীতে ঔষধ কোম্পানিগুলো, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো তাদের প্রয়োজনে জীবন রক্ষাকারী ঔষধ তৈরিতে ব্যবহার করতে পারবে এবং এই ডাটাবেসটা সবার জন্য ফ্রি করে দিয়েছে। বর্তমানে প্রায় 45টি বিশ্ববিদ্যালয় এবং 1200 শিক্ষক একসাথে কাজ করছে এবং এই কাজটি করেছে বাংলাদেশের প্রথম বায়ো ইনফরমেটিক্স প্রতিষ্ঠান ডন অফ বায়ো ইনফরমেটিক্স লিমিটেড বা ডিউবি। 2 বছরের প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করেছে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, বাংলাদেশ ভারতকে পিছনে ফেলে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফাইটোকেমিক্যাল ডাটাবেজের মালিক। এতে কি লাভ বাংলাদেশের হতে পারে? বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ একটা জনবহুল দেশ এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী। বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ঔষধ তৈরিকারী দেশগুলোর একটি। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ 160টি দেশে 160 কান্ট্রিতে ঔষধ রপ্তানি করে এবং আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে বাংলাদেশ থেকে ঔষধ রপ্তানি হয়। আবার বাংলাদেশের নিজের প্রয়োজনীয় ঔষধের 98% ঔষধ বাংলাদেশ নিজেরা উৎপন্ন করে। বাংলাদেশ 2024-25 অর্থ বছরে $213 মিলিয়ন ঔষধ রপ্তানি করেছে। এছাড়া বাংলাদেশের নিজেদের দেশের ভেতরে 16-17 কোটি মানুষের জন্য প্রায় $3.5 বিলিয়ন ঔষধ এটা বাংলাদেশ নিজেরা উৎপাদন করে। বাংলাদেশে প্রায় 200টি ঔষধ কারখানা রয়েছে, ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারার আছে। বাংলাদেশ এখন পৃথিবীর বিভিন্ন দেশে খুব গুরুত্বপূর্ণ ঔষধ রপ্তানি করে, তার মধ্যে জেনেরিক মেডিসিন, অনকোলজি ড্রাগ, ইনসুলিন, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক্স এবং কার্ডিওভাস্কুলার মেডিসিন। এইবার ঔষধি গাছের গুণাগুণ নিয়ে যেই তথ্য বাংলাদেশের গবেষকরা একসাথে করেছেন, এটা বাংলাদেশের ওষুধ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বের সেরা একটি ঔষধ প্রস্তুতকারী দেশে পরিণত হবে। ঔষধ শিল্পে আরো অনেক মানুষের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। বাংলাদেশ যদি স্বাধীনতা
আজাদি রক্ষা করতে চায়, আমাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে সেরা হতে হবে, ভারতের চেয়ে সেরা হতে হবে, এবং এটা হওয়া সম্ভব। পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে বড় দেশের চেয়ে এগিয়ে আছে। ধরুন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ইউনিভার্সিটি সংখ্যা, গবেষকের সংখ্যা, ইসরায়েলের নোবেল লরিয়েটের সংখ্যা সকল আরব রাষ্ট্রগুলোর সম্মিলিত সংখ্যার চেয়ে বেশি। ইটস পসিবল। সিঙ্গাপুরের অর্থনীতি, সিঙ্গাপুরের টেকনোলজি, সিঙ্গাপুরের নলেজ মালয়েশিয়া ইন্দোনেশিয়ার চেয়ে বেশি। বাংলাদেশের পক্ষেও এটা সম্ভব। এটা সম্ভব যদি আমরা জ্ঞানের প্রতি আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের গবেষণাগুলো দ্বারা বেশি টাকা ইনভেস্ট করি, বিনিয়োগ করি, বাজেট বরাদ্দ করি। এবং বাংলাদেশ যদি জ্ঞানে বেশি টাকা বরাদ্দ করে, আমাদের যথেষ্ট মেধাবী শিক্ষার্থী রয়েছে, বাংলাদেশের এই জ্ঞানের ইনভেস্টমেন্টটা টাকায় আসবে, আমাদের অর্থনীতি বড় হবে, শক্তিশালী হবে। অর্থনীতি শক্তিশালী হলে আমরা তখন প্রতিরক্ষাকে শক্তিশালী করতে পারবো। আজকে চাইনিজ বিমানের দিকে আমরা তাকিয়ে আছি, আমরা তখন মার্কিন বিমান কিনতে পারবো, ইউরোপের বিমান কিনতে পারবো, কারো বিমান কিনা লাগবে না, আমরা নিজেরা বিমান তৈরি করতে পারবো। দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশ যেটা আয়তনে বাংলাদেশের ছোট, দক্ষিণ কোরিয়া, তারা নিজেরা ফাইটার জেট তৈরি করে, আমরা কেন করতে পারবো না? তুরস্ক ড্রোন তৈরি করে, আমরা কেন করতে পারবো না? আমাদের ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, আমাদের অসংখ্য টেকনিক্যাল স্কুল কলেজ আছে। সুতরাং আজকের এই সাফল্য বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশে সরকার যদি সত্যিকারের ডিটারমাইন্ড হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বাংলাদেশকে যদি স্বাবলম্বী করার মতো উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশের পক্ষে শক্তিশালী অর্থনীতি তৈরি করা সম্ভব। প্রিয় দর্শক, আমাদের লাইভে যুক্ত হয়েছেন ওষুধ কোম্পানি, মেডিসিন বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গত 48 ঘন্টায় ভারতের অর্থনীতি, ভারতের ইতিহাস সম্পর্কে অনেক স্টাডি করেছি। ভারতের তামিলনাড়ু, ভারতের কর্ণাটক, ভারতের মহারাষ্ট্র, এই অঞ্চলের অ্যাগ্রো বিজনেস, অন্যান্য ইকোনমিক খাত সম্পর্কে পড়াশোনা করলাম এবং কম্পেয়ার করলাম কোন জিনিসটাতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে, ভারত কি আমদানি করে, আমাদের কি উৎপাদন করা উচিত, আমরা কিভাবে ভারতকে আমাদের উপর নির্ভরশীল করতে পারি। ভারত অনেক কিছু তৈরি করে, আবার সবকিছু তৈরি করতে পারে না। আমরা যদি প্রোডাকশন বাড়াই, এক্সপোর্ট বাড়াই, তখন ভারত আমাদের কাছ থেকে নিতে বাধ্য। বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্র ভারত, আমাদেরকে ভারতের প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আমরা চলে আসছি যুদ্ধের সংবাদে। আজকে বাহরাইনে আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানে গতকাল রাতে ইরানের সিরিক দ্বীপে, কেশব দ্বীপে আমেরিকা যে বিমান হামলা চালিয়েছে তার দেরি না করে তাৎক্ষণিক জবাব দিয়েছে ইরান। শুধুমাত্র এখানেই নয়, ইরান জবাব দিয়েছে হরমুজ প্রণালীতে। আজকে আবারও হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজে অ্যাটাক করেছে ইরান, এবং ইরান মেসেজ দিচ্ছে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চললে সেটা শুধুমাত্র ইরানের দেখানো পথে চলবে, এবং সেখান থেকে ইরান ট্যাক্স আদায় করবে, টোল আদায় করবে। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে আজকে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম হুঁশিয়ারি জানিয়েছে, আমেরিকার সাথে লেবাননের চুক্তিকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ, এবং লেবাননের দালাল সরকারকে তুলুধুনা করেছে হিজবুল্লাহ প্রধান। হিজবুল্লাহ প্রধান বলেছে, আমেরিকার মধ্যস্থতায় লেবাননের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে লেবানিজ সরকার ইসরায়েলকে যদি তাদের সৈন্যদেরকে লেবাননে থাকার ব্যাপারে অনুমতি দেয়, বিষয়টাকে যদি লেজিটিমেট করে, তাহলে এই ইসরায়েলি সৈন্যরা দীর্ঘদিন ধরে লেবাননে দখলদারিত্ব কায়েম রাখবে। শুধু তাই নয়, একটা পর্যায়ে দক্ষিণ লেবাননকে তারা ইসরায়েলের অংশ করে নেবে। ইসরায়েলের ইতিহাস এটাই বলে, এবং এটা আমরা কখনোই মেনে নেব না। প্রিয় দর্শক, আজকে ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান। কিছুক্ষণ আগে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের দল আক পার্টির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দলের কংগ্রেসে তিনি বক্তব্য দেওয়ার সময় ইসরায়েল এবং জায়নিজমকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, জায়নিজম নামক দখলদারিত্ব, পরের ভূমি দখল করা,
এই আইডিওলজির বিরুদ্ধে আমি আজকে কথা বলছি, এটা শুধু আমার জন্য নয়, এটা মানুষের জন্য, এটা মানবতার জন্য। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, জায়নিস্টরা আমাকে হুমকি দিচ্ছে, আমার দলকে হুমকি দিচ্ছে, আমার জাতিকে হুমকি দিচ্ছে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছি, তাদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছি, এটা শুধু আমার ব্যক্তিগত জন্য নয়, আমার দলের জন্য নয়, এটা মানুষের জন্য, মানবতার জন্য। কারণ এই জায়নিস্টরা অন্য মানুষের দেশ দখল করছে, মানুষের শান্তি নষ্ট করছে, মানুষকে হত্যা করছে। এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আজকে অনেকটা প্রকাশ্যেই জায়নিজমের বিরুদ্ধে ওনার অবস্থানকে ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, আজকে ইসরায়েল যেমন যে কোনো দেশের, অন্য দেশের ভূমিকে পবিত্র ভূমি বলে নিজের সম্পত্তি মনে করছে, ভারতের মধ্যেও ইসরায়েলের এই আইডিওলজি দেখা যাচ্ছে হিন্দুত্ববাদের মধ্যে। আজকে বাংলাদেশের হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা রংপুরকে পবিত্র ভূমি বলা শুরু করেছে, রংপুর নাকি তাদের পবিত্র ভূমি। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের একজন বিখ্যাত আলেম আছেন, আহ উনি হলেন মাওলানা আব্দুর রাজ্জাক। ওনার ছেলে ভারতে পড়াশোনা করেছেন দেওবন্দে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনারা চিনেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেছেন, এখন থেকে কোনো বহিরাগত হিন্দুদেরকে রংপুরে জমি কিনতে দিবেন না, অন্য কোনো জেলা থেকে কেউ এসে যেন রংপুরে জমি না কিনতে পারে। ফিলিস্তিনকে মুসলমানরা এভাবে হারিয়েছিল, বহিরাগতদের কাছে জমি বিক্রি করেছিল, রংপুরের জমি বিক্রি করা যাবে না। আজকে রংপুর অঞ্চলে 2 জন ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংবাদ দিয়েছে আল জাজিরার সোর্স জুলকারনাইন সাইর। গুরুত্বপূর্ণ তথ্য এবং ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। তারা বাংলাদেশ বিমান বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাইল সংগ্রহ করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ক্যান্টনমেন্টগুলোতে কয়েকবার এই তথ্যগুলো জমা দিয়ে এসেছে। এবং এই 2 জনের কাছে বাংলাদেশের বেশ কিছু মিলিটারি অফিসারকে ফলো করার তথ্য পাওয়া গিয়েছে, তাদের কাছে গুরুত্বপূর্ণ জায়গার ছবি পাওয়া গিয়েছে, এবং তারা গুরুত্বপূর্ণ এলাকার মানচিত্র তৈরি করছিল। এই ধরনের তথ্য তাদের কাছ থেকে উদ্ধার করার কথা জানা গিয়েছে। এবং এই তথ্যের সোর্স সাংবাদিক জুলকারনাইন সাইর। বাংলাদেশের আইএসপিআর এখনো এই ধরনের কোনো বক্তব্য দিয়েছে বলে আমি দেখিনি, তবে এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। জুলকারনাইন সায়েরের অনেক কাজ, অনেক কথার সাথে আমি একমত নই, অনেক ভাবেই তিনি বিতর্কিত মানুষ, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে তার অনেক সোর্স রয়েছে এবং মাঝে মাঝেই সেনাবাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবলিক করে জুলকারনাইন সায়ের। প্রিয় দর্শক, আজকে রাম মন্দির নিয়ে বাংলাদেশে রাজনৈতিক সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির একটা চক্রান্ত চলছে, কিন্তু ভারতে অযোধ্যায়, উত্তরপ্রদেশে মুসলমানদের 500 বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদকে ভেঙে মোদি এবং যোগী যে রাম মন্দির তৈরি করেছিল, সেই রাম মন্দিরে বড় ধরনের চুরির ঘটনা প্রকাশ পেয়েছে। রাম মন্দির পাহারায় যেই সেবকরা, পূজারীরা ছিল, তারা প্রচুর পরিমাণ কোটি কোটি রুপি লুটপাট করেছে এবং সেখানে থাকা সিসি ক্যামেরাকে কাপড় দিয়ে ঢেকে তারপর তারা সেখান থেকে টাকা পয়সা সরিয়েছে। এই ধরনের একটি সংবাদে পুরো ভারতের হিন্দুদের মধ্যে বড় ধরনের একটা প্রতিবাদ দেখা যাচ্ছে। রাম মন্দিরের দান চুরি, 8 জনের কাছ থেকে উদ্ধার 80 লাখ রুপি। এই ঘটনায় ইতিমধ্যে পদত্যাগ করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের প্রধান চম্পাত রায়। তদন্তকারীদের দাবি, তার সাবেক চালক টিন্নু যাদবের কাছেই দান বাক্সের চাবি থাকতো এবং অনুদান গণনার কাজেও সে কাজ করত। এবং অভিযুক্তদের কাছে তল্লাশি চালিয়ে তাদের বাড়িতে মাত্র 80 লাখ রুপি উদ্ধার করেছে, কিন্তু আরো বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী আত্মসাৎ করেছে এই চক্রটি। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে টিন্নু যাদব, লবকুশ মিশ্র, অনুকম্পা শুক্লা, অবিনাশ শুক্লা, মনীষ কুমার যাদব, করুণেশ পান্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব রয়েছে।
এবং বিশেষ তদন্তকারী দলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাম মন্দিরে নগদ অনুদান হিসেবে ৩,৫০০ কোটি টাকার বেশি জমা পড়েছিল। পাশাপাশি প্রচুর পরিমাণে স্বর্ণরূপার গয়না, মূল্যবান সামগ্রী দান